করোনাকালে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছেনি এনবিআর এর রাজস্ব আয়। ভ্যাট আইন কার্যকরের পাশাপাশি নতুন করদাতা খুঁজে বের করার তাগিদ। সঞ্চালন লাইন না থাকায় অলস পড়ে আছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬৬০ মেগাওয়াটের ইউনিট। প্রতি মাসে রাষ্ট্রের ক্ষতি শত কোটি টাকা। আজ থেকে শুরু হলো ডিএসসির এসএমই প্ল্যাটফর্মে লেনদেন। কিছুক্ষণের মধ্যেই এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। এতক্ষণ শিরোনাম দেখছেন এবং আপনাদের সাথে আছে আমি রাবেয়া স্মৃতি। রাজস্ব ঘাটতি দিয়ে শুরু হয়েছে অর্থ বছরের প্রথম 2 মাস। এই সময়ে লক্ষ্যের চেয়ে কম হয়েছে অভ্যন্তরীণ আয়। করোনা সংক্রমণে বাধাগ্রস্ত হয়েছে উৎপাদন, পাশাপাশি সংস্কার উদ্যোগেও পিছিয়ে ছিল এনবিআর। মূলত এই 2 কারণেই কাঙ্ক্ষিত মাত্রায় হচ্ছে না রাজস্ব আয়। বিশ্লেষকদের পরামর্শ, ভ্যাট আইন কার্যকর করা ছাড়াও খুঁজে বের করতে হবে নতুন করদাতাদের। পণ্যবাহী ট্রাকের জটলা, শ্রমিকের হাকডাকে সব সময়ই কর্মব্যস্ত থাকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। তবে করোনার কারণে কমেছে গুরুত্বপূর্ণ এই স্থলবন্দরের ব্যস্ততা। আমদানি রপ্তানি বাণিজ্যে টান পড়ায় কমেছে রাজস্ব আয়ও। অর্থবছরের প্রথম 2 মাসে লক্ষ্যের তুলনায় এই বন্দরে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে 41 কোটি টাকা। শুধু ভোমরাই নয়, সামগ্রিক রাজস্ব আদায়ে মন্দা অবস্থা। করোনা সংক্রমণের কারণে স্থবির ব্যবসা বাণিজ্য, তাই স্বাভাবিকভাবেই আশানুরূপ হচ্ছে না রাজস্ব আয়। অর্থবছরের প্রথম মাস জুলাইতে লক্ষ্যের চেয়ে কমেছে সার্বিক রাজস্ব আদায়। তবে উদ্যোক্তারা বলছেন, উৎপাদন বাড়লে রাজস্ব আয়েও গতি ফিরবে। ফ্যাক্টরি বা ম্যানুফ্যাকচারিং ইউনিটে পূর্ণ কার্য সম্পন্ন করা সম্ভব হয়নি কোভিড এর জন্য। এখন শুরু হলে তো ওয়ার্কিং ক্যাপিটালের প্রয়োজন হবে, কিছু কিছু জায়গায় বিএমআরই করতে হবে। অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়লেই কিন্তু রাজস্ব বাড়বে। আপনি যদি ডোমেস্টিক মার্কেটে সেল বাড়ে তাহলে ভিএটি আসবে, ইম্পোর্ট যদি হয় সেখান থেকে কাস্টমস ডিউটি এবং ভিএটি আসবে। তো সেই দিকে কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। রাজস্ব আয় বাড়ানোর ক্ষেত্রে সংস্কার কার্যক্রমে গতি নেই, পুরোপুরি বাস্তবায়ন হয়নি ভ্যাট আইন। করোনা সংক্রমণের কারণে স্থাপন করা যাচ্ছে না লেনদেন যন্ত্র ইএফডি। অটোমেশন, ইলেকট্রনিক অ্যান্ড ভ্যাট অ্যান্ড ট্যাক্স কালেকশনের যে সিস্টেমটি, এটি যে সময় বা যে লক্ষ্য দেওয়া হচ্ছে সেই লক্ষ্য অর্জন করা যাচ্ছে না। ফলে যেটা হচ্ছে যে ভ্যাট কালেকশনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে অ্যাভয়েডেন্স হচ্ছে এবং এগুলো ঠিকমতো দেওয়া হচ্ছে না। অনলাইন কার্যক্রম বাস্তবায়নে রোডম্যাপ তৈরি করাও জরুরি। বা বিজনেস রেজিস্ট্রেশনের যে সিস্টেম, সেটিও আসলে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার এবং সেটি নিশ্চিত করা দরকার রয়েছে। অন্যদিকে যে এসআই কোডার মতো সিস্টেমে আমদানি রপ্তানি পর্যায়ে যে অটোমেশন নিয়ে আসার কথা, সেটি কিন্তু পর্যাপ্তভাবে আমরা সেখানে অগ্রগতি দেখছি না। এই সমস্ত জিনিসগুলো না হবার কারণে যে ব্যাপক ভিত্তিক ভ্যাট ট্যাক্স কালেকশনের যে সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি আমরা, এর ফলে কিন্তু জাতীয় রাজস্বে কাঙ্ক্ষিত মাত্রায় আমরা প্রবৃদ্ধি দেখছি না। রাজস্ব আদায় না বাড়ানো গেলে ব্যাংক ব্যবস্থা থেকে বাড়বে ঋণ, পাশাপাশি সঞ্চয়পত্র থেকে সরকার অর্থ সংগ্রহ বাড়ালে সুদ বাবদ দায় বাড়বে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। নির্ধারিত সময় উৎপাদনে আসলেও কাজে আসছে না পায়রার অর্ধেক বিদ্যুৎ। সঞ্চালন লাইন তৈরি না হয় অলস হয়ে পড়ে আছে ৬৬০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট। এর ফলে প্রতি মাসে রাষ্ট্রের ক্ষতি হচ্ছে অন্তত ১০০ কোটি টাকা। কর্তৃপক্ষ বলছে ক্ষতি কমাতে সব ধরনের চেষ্টা করছে সরকার। তবে পদ্মা সেতুর কারণে আগামী বছরের ডিসেম্বরের আগে সঞ্চালন লাইন সম্পন্ন হচ্ছে না বলেও জানিয়েছেন তারা। মাহফুজ মিশর রিপোর্ট। পটুয়াখালীর কলাপাড়ায় দৃষ্টিনন্দন এই পায়রা তাপবিদ্যুৎ প্রকল্প। সর্বাধুনিক এই কেন্দ্রে চালু ৬৬০ মেগাওয়াটের 2টি ইউনিট। শুরু থেকে এখন অবশ্য একসাথে চালানো যায়নি এই 2 ইউনিট। পায়রা থেকে দৈনিক গড়ে ৬০০ মেগাওয়াট যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে, যা একক ইউনিট থেকে পাওয়া সর্বোচ্চ পরিমাণ বিদ্যুৎ। পটুয়াখালীর এই বিদ্যুৎ যাচ্ছে বরিশাল থেকে গোপালগঞ্জ ও আশপাশের এলাকায়। রাজধানীতে তা নিতে 5 বছর আগে 2016 সালে ঢাকা গোপালগঞ্জ মংলা সঞ্চালন লাইন তৈরির উদ্যোগ নিলেও শেষ হয়নি তা এখনো। পদ্মা সেতু চালু না হলে সে কাজ শুরু করাও সম্ভব নয়। পায়রার
যে ট্রান্সমিশন লাইনকে আনতে গিয়ে প্রচুর জটিলতা দেখা দিয়েছে জমির রাইট অফ ওয়ে এই কারণে এবং কোভিডের কারণে আমরা প্রায় বছর খানেক পিছিয়ে গেছি এই ট্রান্সমিশন লাইনে। তবে আমরা আশা করছি সামনের বছরের মধ্যে আমরা বাকিটা আমরা নিয়ে আসতে পারবো। জ্বালানি হিসেবে তুলনামূলক সস্তা কয়লা থেকে পাওয়া এই 660 মেগাওয়াট বন্ধ থাকায় চাহিদা পূরণ হচ্ছে তেলভিত্তিক কেন্দ্র থেকে, যার উৎপাদন খরচ অন্তত 3 গুণ বেশি। আবার একটি ইউনিট বন্ধ থাকলেও তার ক্যাপাসিটি চার্জ গুনতে হচ্ছে পিডিবিকে, ফলে প্রতি মাসেই লোকসান গুনতে হচ্ছে সরকারকে। তারা তো ক্যাপাসিটি পেমেন্ট পাবে, তবে অতিরিক্ত দিতে হচ্ছে। তো সেটা 100 দিতে হলো কি 150 দিতে হলো সেটা বড় কথা না। আপনি এরকম করলে তো টাকা এরকম ভাবে টাকা দেওয়ার জন্যই তো এই কাজটা করেছেন। এটা তো ভুল করেছেন বা বুঝতে পারেননি সেটা তো না, এটা বুঝে সুঝে এই কাজটা করেছেন, কারণ এইটার সিওডি ঘোষণা করার ব্যাপারে আপত্তি ছিল। সিওডি পিছানোর অর্থ হলো প্রজেক্টের টাইম এক্সটেনশন। প্রজেক্টের টাইম এক্সটেনশনের সঙ্গে জড়িত হলো আইডিসি। এই আইডিসি প্রায় $170 মিলিয়ন আমার লাগতো। পিডিবি প্রায় $400 মিলিয়ন এই যথাসময়ে সিওডি করাতে তার সেভ হয়েছে। এখন পর্যন্ত দেশের সবচেয়ে বড় এই বিদ্যুৎ কেন্দ্রে মোট ইউনিট হবে 4টি, তখন উৎপাদন ক্ষমতা হবে 2640 মেগাওয়াট। পুরো প্রকল্প উৎপাদনে আসার আগে সঞ্চালন লাইন সম্পন্ন না হলে বছর অন্তত 6000 কোটি টাকা লোকসান গুনতে হবে বাংলাদেশকে। নির্ধারিত সময়ে মেগা প্রকল্প বাস্তবায়নের এক অনন্য উদাহরণ এই পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। কিন্তু শুরু থেকেই এই প্রকল্পের বিদ্যুৎ সঞ্চালন নিয়ে নানা প্রশ্ন ছিল, এমনকি 2টো ইউনিট চালুর পরও সেই প্রশ্নের সমাধান হয়নি। ফলাফল ক্ষতিগ্রস্ত হচ্ছে রাষ্ট্র, আর তাই বিশ্লেষকরা বলছেন এদিকটাই নজর দেওয়া এখন সবচেয়ে জরুরি। মাহফুজ মিশু, যমুনা নিউজ, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, পটুয়াখালী। রপ্তানি আদেশের সঙ্গে দর বাড়ছে পোশাকের। আগস্টে নিটওয়্যার ও ওভেন মিলে গত বছরের একই সময়ের চেয়ে আদেশ এসেছে প্রায় দ্বিগুণ। চাহিদা বেড়ে যাওয়ার সাথে দরও বেড়েছে। হাতে প্রচুর রপ্তানি আদেশ থাকায় সব ক্রেতার আহ্বানে সাড়া দিচ্ছেন না উদ্যোক্তারা। আগস্টে নিটওয়্যারের মোট $84 কোটি মূল্যের রপ্তানি আদেশ পাওয়া গেছে। গত জুলাই মাসের তুলনায়ও আগস্টের রপ্তানি আদেশের পরিমাণ অনেক বেশি ছিল। জুলাই মাসে রপ্তানি আদেশের পরিমাণ ছিল $58 কোটি। গেল মাসে 17,000-এরও বেশি ইউডিডি নিয়েছে বিভিন্ন কারখানা। পশ্চিমা বিশ্ব স্বাভাবিক জীবনযাত্রায় ফিরেছে। করোনার কারণে বন্ধ থাকা রাষ্ট্রীয় সামাজিক পারিবারিক অনুষ্ঠান আবারও শুরু হয়েছে। ঘরবন্দি মানুষ আবার দেশ ভ্রমণে বের হতে শুরু করেছে। এতে জমা থাকা চাহিদা প্রকাশ পাচ্ছে বাজারে। চলছে বর্ষাকাল, মৌসুম না থাকলেও গাছে গাছে ঝুলছে তরমুজ। অসময়ে ভাসমান বেডে তরমুজ ফুলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন গোপালগঞ্জের কৃষক হানিফ মল্লিক। দেখতে ছোট হলেও এক একটির ওজন হবে 2 থেকে 3 কেজি। আগামীতে অন্যরাও এই তরমুজ চাষে আগ্রহ প্রকাশ করেছেন। কৃষি বিভাগ প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছেন কৃষকদের। গোপালগঞ্জ সদরের নকরিরচর গ্রামের কৃষক হানিফ মল্লিক ছোটবেলা থেকেই কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত। প্রতি বছর বর্ষা মৌসুমে বর্ণি বাওরের কচুরিপানা দিয়ে ভাসমান ধাপ তৈরি করে শাকসবজি চাষ করতেন। চলতি মৌসুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে 4টি বেডে সবজির পরিবর্তে থাইল্যান্ডের সুইট ব্ল্যাক 2 জাতের তরমুজ গাছ রোপণ করেন। সেখানে মাত্র 50 দিনে 3 শতাধিক তরমুজ ধরেছে। প্রতিটি তরমুজের ওজন হয়েছে 2.5 থেকে 3 কেজি। তরমুজ চাষে তার ব্যয় হয়েছে 7,000 টাকা। প্রতি কেজি বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা দরে। 45 দিনের দিন ফল কিছু কিছু পাকছে, 2-4টে ফল আমি বিক্রি করছি বাজারে, খুব ভালো একটা মূল্য। তাতে যা বোঝা যাচ্ছে যে খরচ করছি তাতে খুব ভালো একটা লাভবান হবে এতে। আগে চৈত্র মাসে তরমুজের চাষ হতো, এখন নতুন পদ্ধতিতে ধাপের উপর বর্ষাকালে ভাসমান বেডে চাষ হচ্ছে তরমুজের। এই তরমুজটা খুবই সুস্বাদু আর খুবই মিষ্টি। তো এই তরমুজ চাষ করার জন্য দেখলাম যে খরচ খুবই কম। দেখি ধাপের উপর তরমুজ গাছ হয়েছে, খুব ভালো লাগছে, এরকম দেখি নাই কখনো। আগামীতে আমি চিন্তা ভাবনা করছি যে এরকম আমার বাড়িতেও আমি এরকম ধাপের উপর চাষ করব। ধাপের উপর এতদিন এই অঞ্চলের কৃষকরা সবজি চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন। এবার অসময়ে ভাসমান বেডের উপর তরমুজ চাষ করে কৃষকেরা লাভবান হবেন বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা। সাধারণত ভাসমান বেডে আমরা সবজি উৎপাদন করতাম, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ভাসমান বেডে তরমুজের চাষও ভালো হয়, এতে ভালোই লাভ হয় এবং এই লাভ থেকে আমাদের যেমন কৃষকরা লাভবান হন, তেমনি তারা নিজেরাও খেতে পারেন
এবং অন্যদেরও দিতে পারেন। আগামীতে গোপালগঞ্জে ভাসমান পদ্ধতিতে তরমুজ চাষ বৃদ্ধি পাবে এমনটি প্রত্যাশা কৃষি বিভাগের। রাবিয়া স্মৃতি, যমুনা নিউজ। প্রথমবারের মতো এসএমই প্ল্যাটফর্মে লেনদেন শুরু করলো ঢাকা স্টক এক্সচেঞ্জ। নতুন 6টি কোম্পানি দিয়ে এই কার্যক্রম শুরু হলো। এসএমই প্ল্যাটফর্মে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলো হলো মাস্টার ফিড অ্যাগ্রোটেক, অরিজা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, ওটিসি ফেরত, অ্যাপেক্স ওয়েভিং অ্যান্ড ফিনিশিং মিলস, ওয়ান্ডারল্যান্ড টয়েস, হিমাদ্রি এবং বেঙ্গল বিস্কিট। 2019 সালের 30 এপ্রিল ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে পুঁজি বাজার থেকে টাকা দিতে এসএমই প্ল্যাটফর্ম চালু করে ডিএসসি। এই প্ল্যাটফর্ম উদ্বোধনের 2.5 বছর পর আজ লেনদেন শুরু হলো। এর আগে গত 10 জুন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে নিয়ালকো অ্যালয় সিএসির এসএমই প্ল্যাটফর্মে লেনদেন শুরু করে। দর্শক, আমরা পুঁজিবাজারের এই মুহূর্তের খবরাখবর একটু দেখে নিতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে ডিএসসিতে আজকে দিনের শুরু থেকে ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করেছে সবগুলি সূচকে এবং সেই সাথে বেড়েছে লেনদেন সহ বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আমরা যদি দেখি ইতিমধ্যে ডিএসসির প্রধান সূচক 20 পয়েন্টের মতো ইতিমধ্যে বেড়ে গেছে এবং দাঁড়িয়েছে 7323 পয়েন্টে। ডিএসসিএস 1590 পয়েন্টে দাঁড়িয়েছে 6 পয়েন্টের মতো বেড়ে এবং ডিএসসি 30 2705 পয়েন্টে 8 পয়েন্টের মতো বেড়ে। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ডিএসসিতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 982 কোটি 75 লাখ টাকার মতো শেয়ার এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 189টি, কমে গেছে 122টি, অপরিবর্তিত আছে 63টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আমরা যদি দেখি যে এই মুহূর্ত পর্যন্ত টপ 20তে আমরা দেখতে পাচ্ছি লাফার্স হোলসিম প্রথম অবস্থানে আছে এবং এই কোম্পানিটি ইতিমধ্যে লেনদেন করে ফেলেছে 128 কোটি 85 লাখ টাকার মতো শেয়ার। দ্বিতীয় অবস্থানে আছে অরিয়ন ফার্মা, এই কোম্পানিটি লেনদেন করেছে 47 কোটি 76 লাখ টাকার মতো শেয়ার এবং 47 কোটি 64 লাখ টাকার মতো শেয়ার হাত বদল করে পাওয়ার গ্রিডকে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় অবস্থানে। চতুর্থ অবস্থানে বেক্সিমকো ফার্মাকে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি একমি ল্যাবরেটরিজ পঞ্চম অবস্থানে আছে। সাইফ পাওয়ার টেক আছে ষষ্ঠ অবস্থানে এবং সপ্তম পাওয়ারে আমরা দেখতে পাচ্ছি স্থানে বেক্সিমকোকে। দর্শক, এখন আমরা যেতে চাই চট্টগ্রাম শেয়ার বাজারে। চট্টগ্রাম শেয়ার বাজারেও আমরা দেখতে পাচ্ছি ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করছে এবং সার্বিক সূচক ক্যাসপি 61 পয়েন্টের মতো ইতিমধ্যে বেড়ে গেছে এবং দাঁড়িয়েছে 21384 পয়েন্টে এবং লেনদেন হয়েছে সিএসএতে 56 কোটি 93 লাখ টাকার মতো শেয়ার এবং ইতিমধ্যে লেনদেন হয়েছে 239টি প্রতিষ্ঠানে, যার মধ্যে দাম বেড়েছে 115টি, কমে গেছে 86টি, অপরিবর্তিত আছে 38টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। দর্শক, যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম যে প্রথমবারের মতো এসএমই প্ল্যাটফর্মে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জ লেনদেন শুরু হলো এবং এই বিষয়ে আমরা আরও খবর জানতে সরাসরি চলে যাচ্ছি ডিএসসি কার্যালয়ে। নিউলি লিস্টেড কোম্পানির প্রতিনিধিবৃন্দ, সম্মানিত সুধী, সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সংক্ষিপ্তভাবে আজকে যে এসএমই আমাদের প্ল্যাটফর্ম উদ্বোধন হতে যাচ্ছে সেটা তুলে ধরব। এসএমই প্ল্যাটফর্মে আপনারা জানেন একটা রেগুলেটরি কাঠামো অনেক আগে থেকেই প্রস্তুত আছে। সেই রেগুলেটরি কাঠামো অনুযায়ী আমরা আমাদের আইটি কাঠামো তৈরি করেছি। এই এসএমই প্ল্যাটফর্মের মধ্যে এটা শুধুমাত্র একটা ফাইন্যান্সিং অল্টারনেটিভ হিসাবেই কাজ করবে না। আপনারা জানেন ক্যাপিটাল মার্কেট প্ল্যাটফর্ম ব্যবহার করে উদ্যোক্তাগণ তাদের ইকুইটি ফাইন্যান্সিং এখনো পর্যন্ত উত্তোলন করছেন। যদিও আমাদের ডেট মার্কেটও চালু হতে যাচ্ছে, সেখানে তখন ডেট প্রোডাক্টও ইনক্লুডেড হবে। এই এসএমই প্ল্যাটফর্মের মূল যে উদ্দেশ্য, এটা শুধু ফাইন্যান্সিংয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না,
এখানে কাঠামোটি যেভাবে তৈরি করা হয়েছে, রেগুলেটরি কাঠামো যেভাবে সাপোর্ট করছে বা যেটা এনকারেজ করছে, সেটা হচ্ছে এখানে প্রফেশনাল এবং হাই নেটওয়ার্থ বিনিয়োগকারীগণ অন্তর্ভুক্ত। আমরা সরাসরি যুক্ত ছিলাম ডিএসসি কার্যালয়ে। এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।